তাকে স্যাটিসফাই করাটাই আমাদের হচ্ছে এক্সটেনশন কাজ হওয়া উচিত, এটাই বলতে যাচ্ছ তাই তো? জি আচ্ছা স্যার। ঠিক আছে, তোমারটা আমি এখন এটা ওয়েটিং এ রাখলাম, তোমারটা আমি নেই আবার ফেলেও দেই নেই, ওয়েটিং এ রাখছি। আচ্ছা লেটার অ্যাডপশন কে বলছিল? লেটার অ্যাডপশন কে যেন বলছিল, স্যার আমি তেমন তো না, বলছিলাম। কে যেন? ফাহিম। জি স্যার। হ্যাঁ ফাহিম স্যার বলো কি কারণে আমি লেটার বলছিলাম অ্যাডপশন? কারণ স্যার প্রথমে যখন তাকে প্রযুক্তিটা দেখানো হয়েছে তখন সে হয়তোবা এর ভালো দিকগুলো ভালোভাবে বুঝতে পারে নাই। তো সেহেতু তাকে আরো ভালো আর একটু ভালোভাবে বুঝালে এর মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা তার সামনে ক্লিয়ার করে ধরলে তাহলে সে হয়তোবা ডিসিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে সে যদি ডিসিশনটা নেয় তাহলে মানে সে আর কি তার ডিসিশনটা ওই মানে ইনোভেশনটা অ্যাডপ্ট করার তার পসিবিলিটিটা তার কাছে বেশি, এজন্য আমি তাকে বেশি না গুরুত্ব শোনো দিই। দেখো, সে কিন্তু প্রথমে কনভিন্স ছিল না, রিজেকশনে ছিল, পরবর্তীতে কনভিন্স হয়েছে, কনভিন্স হয়ে সে কিন্তু অ্যাডপ্ট করে ফেলছে, তার মানে সে স্যাটিসফাইড হয়ে গেছে, যার কারণে তার লেটার অ্যাডপশন। পরে সে স্যাটিসফাইড এবং সে অ্যাডপ্ট করছে, সে কনভিন্স হয়ে গেছে, যার কারণে এটাকেও আমি গ্রহণ করতে পারছি না। হ্যাঁ মানে এদের আমাদের যদি অনেক জনশক্তি থাকে, আমাদের যদি অনেক রিসোর্স থাকে, তাহলে অবভিয়াসলি আমরা সবাইকেই সাপোর্ট দেব, কিন্তু যেহেতু আমরা বলছি আমাদের জনশক্তি কম, আমাদের কিছু কিছু নির্দিষ্ট কৃষকের কাছে যেতে হচ্ছে বা যাওয়া উচিত, সেই জন্য আমরা এদেরকেও এখনো কনসিডারের বাইরে রাখছি। এখন তো তাহলে সেক্ষেত্রে হ্যাঁ জি স্যার, ডিসকন্টিনিউয়াস কে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ডিসকন্টিনিউয়াস বা কন্টিনিউ রিজেকশন যারা ছিল। আচ্ছা ফাহিম, তাহলে তুমি আবার বলো, তুমি যেহেতু বলছো তুমি আবার বলো ডিসকন্টিনিউয়াস কে কেন আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? না ফাহিম না, ফাহিম কারণ থামো, ফাহিম থামো। এই তামান্নাকে আনমিউট করতে বলছিলাম, তামান্না বলো ডিসকন্টিনিউয়াস কে কেন আমাদের হচ্ছে ইয়ে করা উচিত, বেশি গুরুত্ব দেওয়া উচিত? সে প্রথমে স্যার প্রযুক্তিটা অ্যাডপশন করছে, তারপরে সে কোনো কারণে সেটা স্যার কন্টিনিউ করতে পারে নাই, মানে তার সেটা হয়তো সে বিশ্বাস করে নাই বা স্যার সে সেটা মানে সুফল পায় নাই। পরবর্তীতে আমরা তাকে স্যার আরো ভালোভাবে বুঝায় প্রযুক্তির মানে সুবিধাটা ভালোভাবে বুঝায়, সে পরবর্তীতে স্যার আবার সেটা গ্রহণ করতে পারে। না দেখো, এখানে একটি বিষয় হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সে প্রথমে কনভিন্স ছিল, বাট এনি হাউ দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড হিজ রিভাইজ ডিসিশন নট টু কন্টিনিউ। কোনো একটা কারণে সে রিভাইজ ডিসিশন নিচ্ছে আমি অ্যাডপ্ট করব না, সেটা অ্যাজ এ এক্সটেনশন পার্সোনাল আমাদের জন্য থ্রেট। কোন একটা ঘটনা ঘটছে যার কারণে সে এটাকে ছেড়ে দিছে, আমরা চাই সবাই গ্রহণ করুক, তাই তো? তো এই লোকটা গ্রহণ করছেই, সুতরাং তাকে নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। এ প্রথমে স্যাটিসফাইড ছিল না, পরে সে স্যাটিসফাই হয়েছে, গ্রহণ করেছে, তাকে নিয়েও আমাদের চিন্তার কিছু নাই। কিন্তু এই লোকটার কি এমন ঘটলো যে সে প্রথমে গ্রহণ করার ডিসিশন নিল কিন্তু পরে সে ছেড়ে দিল? এইটা আমাদের মাথায় আগে চিন্তা করতে হবে যে কি ঘটনাটা ঘটলো, কেন সে ছেড়ে দিল। অ্যাজ এ এক্সটেনশন পার্সোনাল সেই জায়গাটাতে সমাধানের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর কন্টিনিউ রিজেকশন আমরা একটু পরে দেখবো যে সমাজের কিছু কিছু লোক আছে, লেগার বলি আমরা, লেগারদেরকে তুমি যতই বলো, যতই শেখাতে চাও, একেবারে পুশ না করা পর্যন্ত সে হচ্ছে গ্রহণ করবেই না। এটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, মানুষের সাইকোলজিক্যাল বৈশিষ্ট্য, আমরা এরকমই। হ্যাঁ তো সেজন্য কন্টিনিউ, আমাদের যেহেতু এখন রিসোর্স কম, সেজন্য কন্টিনিউ রিজেকশনও আমরা বেশি সময় দিতে চাই না। আমরা পরে কি কারণে সে আবার হচ্ছে ডিসকন্টিনিউ করলো, এই জায়গাটা আমরা দেখতে চাই। হ্যাঁ তো বাংলাদেশের প্রেক্ষিতে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এক্সটেনশন পার্সোনাল হিসেবে আমাদের বেশি এমফাসিস দেওয়া উচিত কনফার্মেশন স্টেজের এই গ্রুপটাকে, যে ডিসকন্টিনিউয়াস কেন হয়। তো বেসিক্যালি ডিসকন্টিনিউয়াস হয় দুটা কারণে ডিসকন্টিনিউয়াস হয়, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিসএনচ্যান্টমেন্ট। এই যে আমরা যদি এখানটায় দেখি, দুটো কারণে তোমার ডিসকন্টিনিউয়াস হয়, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডিসকন্টিনিউয়াস, রিপ্লেস হয়ে যায়। হ্যাঁ একটু বড় করে দিই আমরা, রিপ্লেস হয়ে যায়, তার মানে বেটার আর একটা কিছু সে হয়তো পাইছে, যার কারণে সে ছেড়ে দিচ্ছে এটাকে। তো এইটা যদি হয় আমাদের কোনো সমস্যা নেই, বেটার কিছু পাক, আমরা এটাই চাচ্ছি। রিপ্লেসমেন্ট ডিসকন্টিনিউয়াস হতে পারে, আরেকটা হতে পারে ডিসএনচ্যান্টমেন্ট ডিসকন্টিনিউয়াস। ডিসএনচ্যান্টমেন্ট ডিসকন্টিনিউয়াস হয় ডিসোনেন্সের কারণে। ডিসোনেন্স, হ্যাঁ ডিসোনেন্সের ডেফিনিশনে যেখানে বলা আছে, ডিসোনেন্সের কারণে তার ডিসএনচ্যান্টমেন্ট ডিসকন্টিনিউয়াস হয়, অর্থাৎ সে আগে গ্রহণ করে পরে ছেড়ে দেয়। তার ডিসোনেন্স মানে হচ্ছে আনকমফোর্টেবল স্টেট
ইনোভেশন। দেখো এখানে বলা আছে আনকমফোর্টেবল স্টেট অফ মাইন্ড। হ্যাঁ, মানে সে সে কমফোর্ট ফিল করছে না, যার কারণে সে সেটাকে ছেড়ে দিতে পারে। এখন কমফোর্ট ফিল কেন না করতে পারে? এই যে আনকমফোর্টেবল স্টেটের কারণে সে ছেড়ে দেয়, এটাকে বলে ডিসএনচেন্টমেন্ট, ডিসকন্টিনিউয়াস। এখন ডিসএনচেন্টমেন্ট কি কারণে হতে পারে? আবার 5টা কারণে হতে পারে। এখানে মডেলটাতে এখান থেকে বেসিক্যালি দুটা, এই ডিসকন্টিনিউয়াস থেকে এখানে তোমরা আবার দুটো ভাগে, এখানে তো আমি সেজন্য বলছিলাম যে বোর্ডে লিখলে ভালো হতো, এখান থেকে দুটো ভাগে ভাগ করে দিবা। একটা হচ্ছে রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিসএনচেন্টমেন্ট। তারপর আবার এই নিচে ডিসএনচেন্টমেন্ট থেকে আবার 5টা ভাগে ভাগ করে দিবা। সে 5টা এখন আলোচনা করছি। আমাকে বুঝাতে পারছি কিনা? ডিসকন্টিনিউয়াস থেকে যারা আজকে ক্লাস করে নাই বা যারা এটা খেয়াল করবে না, তারা কিন্তু এই জায়গাটা থেকে ডিসকন্টিনিউয়াস আর ডিসিশন থেকে দুইটা ভাগে ভাগ হচ্ছে, তেমনি ডিসকন্টিনিউয়াস থেকে দুইটা ভাগে ভাগ করবা। একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডিসকন্টিনিউয়াস, রিপ্লেসমেন্ট লিখতেও হবে, আর একটা হচ্ছে ডিসএনচেন্টমেন্ট। এখন ডিসএনচেন্টমেন্ট এখানটায় থাকবে, ডিসএনচেন্টমেন্ট থেকে আবার 5টা ভাগে ভাগ হবে। সেই 5টা ভাগ কি? কিছু বলবা? আচ্ছা, 5টা কি কি? আমরা 5টাকে লিস্ট করি। প্রথমটা হচ্ছে lack of commitment by the change agents। হ্যাঁ, প্রথমটা হচ্ছে lack of commitment বা misuse of innovation, তারপর হচ্ছে change of circumstances, তারপর হচ্ছে social pressure, এবং সবশেষে disillusionment। এই 5টি। হ্যাঁ, আবার বলছি আমি, দেখো, lack of commitment by the change agents, misuse of technology by innovation, change of circumstances, social pressure এবং disillusionment। আমরা এখন এগুলো ব্যাখ্যাতে একটু যাই। প্রথমত হচ্ছে lack of commitment by the change agent। দেখো, আমরা বলছিলাম গতকালকের ক্লাসে যে আমাদের এগ্রিকালচারাল এক্সটেনশন বেসিক পারফরম্যান্সটা কি? আমরা কি করি? বেসিক্যালি কৃষকদেরকে ইনফরমেশন সাপোর্ট দিই। এখন তুমি একজন কৃষককে বললা, ঠিক আছে আপনি BR65 ধান চাষ করেন, আপনি রোয়া লাগান, আপনার কখন কি করতে হবে আমি এসে আপনাকে জানাবো। তুমি তো এটা বলে চলে আসছো, তোমার হয়েছে করোনা। করোনা হওয়ার কারণে তুমি 1-1.5 মাস আর বেড থেকে উঠতে পারো না। কৃষক তোমার জন্য আশায় আশায় বসে আছে, স্যার তো আমাকে বলছেন কখন এসে আমাকে কি করতে হবে স্যার বলবেন। তো তুমি তো করোনা থেকে উঠতেও পারো না, তোমার কোনো ইয়ে নেই, তুমি খুবই অসুস্থ অবস্থা, হসপিটালাইজ, তোমারও দোষ নাই, আবার কৃষকও তোমার জন্য অপেক্ষা করে আছে। আমরা জানি কিছু কিছু ক্রপের কিছু কিছু ক্রিটিক্যাল স্টেজ আছে, যেই সময়টায় কিছু কিছু ইনপুট খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, যেমন টিলারিং স্টেজে তোমার ইরিগেশন, টিলারিং স্টেজে না, তোমার এটাকে কোন স্টেজ বলে? এটাকে মিল্কিং না বুটিং স্টেজ, ওই সময় তোমার প্রয়োজন। তারপর হচ্ছে লাগানোর সময়, ওই সময়টা তোমার হচ্ছে কিছুটা ইরিগেশন প্রয়োজন। তারপর টিলারিং অবস্থায় তোমার হচ্ছে ফার্টিলাইজার প্রয়োজন, বিশেষ করে নাইট্রোজেনাস ভেজিটেটিভ গ্রোথের জন্য। তো দেখা গেল যে ওই সময়টায় যে ইনপুট গুলো প্রয়োজন, ওই ইনপুট গুলো ধান গাছ পেলো না, না পাওয়ার ফলে তোমার কাঙ্ক্ষিত মাত্রায় ফলন দিল না। তুমি এরপরে হবে কি, কৃষক বলবে যে এই সারের তো কথা ঠিক নাই, আর এই সারের মনে হয় এটা কি ধানের জাত দিল, এই ধানের জাত তো না, আমি আসলে ঠিক মতো প্রোডাকশন পাইনি, আমার হচ্ছে আরো লস হলো, আমি আর হচ্ছে এই টেকনোলজিটা করবো না, আমি এই ধানের জাতটা আর চাষ করবো না। এরকম ডিসিশন কৃষক নিতে পারে। অর্থাৎ কিসের জন্য তাহলে হলো? দেখো, ল্যাক অফ কমিটমেন্ট বাই দ্য চেঞ্জ এজেন্ট, চেঞ্জ এজেন্টের কমিটমেন্টের অভাবে। এখন তুমি চেঞ্জ এজেন্ট বা তুমি এক্সটেনশন পার্সোনাল, তোমার হচ্ছে অসুস্থতা থাকতেই পারে, অথবা তোমার ট্রান্সফার হয়ে যেতেই পারে, অথবা তুমি অন্য কোনো কাজে ইনভলভ হয়ে যেতেই পারো। সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্টের ব্যবস্থা থাকতে হবে। যেমন আমি যদি আজকে না থাকি, তার মানে কি হচ্ছে ইয়ে হবে না, মানে ইয়ে চলবে না, আমার কাজগুলো কি চলবে না? অবশ্যই অল্টারনেট একটা রিপ্লেস থাকবে, যে আমি না থাকলে অল্টারনেট একজন আসবে। হ্যাঁ, এই ব্যবস্থাটা করতে হবে, এই কমিটমেন্টের জায়গাটা আমাদের ঠিক করতে হবে। যদি এই কমিটমেন্টের অভাব থাকে, তাহলে ডিসএনচেন্টমেন্ট হবে, আনকমফোর্টেবল স্টেজে সে চলে যাবে, এবং যখন আনকমফোর্টেবল স্টেজে যখন সে যাবে, তখন তার ডিসকন্টিনিউয়াস হবে, সে ছেড়ে দিতে পারে। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে অ্যাজ এ এক্সটেনশন পার্সোনাল, যেন আমাদের কাজে কমিটমেন্ট থাকে। নেক্সট, মিসইউজ অফ টেকনোলজি বা মিসইউজ অফ ইনোভেশন। দেখা গেল কি, কৃষককে তুমি বলছো যে গতবার আপনি হচ্ছে আপনার জমিতে নাইট্রোজেন ফার্টিলাইজার ইউরিয়া ব্যবহার করেছেন, এইবার গতবার যতটুকু ব্যবহার করেছিলেন তার থেকে 2/3 দিবেন, এবার আপনার হচ্ছে ওই পরিমাণ দেওয়ার দরকার নেই।
এখন কৃষক চিন্তা করলো কি, আচ্ছা গতবার তো স্যার বলছিল আমারে যে বিঘায় 10 কেজি দিতে, আমি তো হচ্ছে 10 কেজি দিছি। তো এইবার স্যার আমারে বলতেছে 7.5-8 কেজি দিতে। আমি 10 কেজি দিয়ে গতবার হচ্ছে তো আমার ধান ভালোই হয়েছে। তা আমি এইবার হচ্ছে 10 কেজি না, আমি 12 কেজি দিব। ওই স্যার কি বলে বলুক, স্যারের কথা আমার শোনার দরকার নেই। আমি তো বেশি দিলে বেশি পাচ্ছি, সুতরাং আমি বেশি দিব। তো তুমি বলে আসছো 8 কেজি দিতে, সে করলো কি 12 কেজি দিল। তাহলে কি হতে পারে? আমরা জানি, আমরা পড়ছি। কি হতে পারে? স্যার গাছগুলা হেলে পড়বে, টক্সিসিটি হতে পারে। কারণ কি? ফলন ভালো হবে না। টক্সিসিটি হয়ে বা খুব বেশি তোমার হচ্ছে ভেজিটেটিভ গ্রোথ হতে পারে, রিপ্রোডাক্টিভ গ্রোথ কম হতে পারে। কারণ কি? তোমার গতবারের তো কিছু রেসিডুয়াল ইফেক্ট রয়েই গেছে। সেজন্য কিন্তু তুমি 8 কেজি দিতে বলছিলা। তো কৃষক সেই রেসিডুয়াল ইফেক্ট তো আর কৃষক বুঝছে না। সে ওটাকে আর চিন্তা করে নাই। তুমিও বুঝায় বলো নাই, সে ওটাকে চিন্তা করে নাই। সে করছে কি? দিছে 12 কেজি। তাহলে গতবারে 4 কেজি রেসিডুয়াল ইফেক্ট রয়ে গেছে। গতবারে 2 কেজি রেসিডুয়াল ইফেক্ট রয়ে গেছে। এবার সে আরো 2 কেজি বেশি দিচ্ছে। মানে 12 কেজি দিচ্ছে। তার মানে এবার টোটালটা 14 কেজি দেওয়া। দিতে বলছে 8 কেজি। সে অলমোস্ট প্রায় দ্বিগুণের কাছাকাছি দিয়ে দিচ্ছে। এবং টক্সিসিটি হতে পারে এই ক্ষেত্রে। হ্যাঁ, জ্বলে যেতে পারে বা শুধুমাত্র ভেজিটেটিভ গ্রোথ হতে পারে, রিপ্রোডাক্টিভ গ্রোথ কম হতে পারে, ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ইনোভেশনটার মিস ইউজ করলো কৃষক। জেনে বা অজেনে, না জেনেই আরকি। হ্যাঁ? এই যে মিস ইউজ করার কারণে প্রোডাকশন স্বাভাবিকভাবে ফল করতেই পারে। আর প্রোডাকশন যদি ফল করে তখন সে দোষ দেবে কিসের? ওই টেকনোলজির দোষ। এই টেকনোলজিটা ভালো না। তো এই জায়গাগুলোতে আমাদের খেয়াল করতে হবে, কৃষককে আমাদের পুরা বুঝায় বলতে হবে যে আপনি এই কারণে বেশি দিবেন না এবং এই কারণে আমরা এরকম মানে আপনাকে কম দিতে বলা হচ্ছে। এরকম প্রত্যেকটা ফেনোমেনা চেষ্টা করব। আমরা গতকালকে বলছিলাম লার্নিং এ না, ইয়াতে প্রিন্সিপাল অফ এগ্রিকালচার এক্সটেনশনে, প্রিন্সিপাল অফ টিচিং প্রসেস, হ্যাঁ? যে মানে আমরা কৃষকদেরকে তাদেরকে বুঝিয়ে বলার, তাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। যেন সে টেকনোলজি বা মিস ইউজ না করে। এরপর আসুন চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, অবস্থার পরিবর্তন। তুমি কৃষককে বললা যে আপনি এই যে একটা ভ্যারাইটি এক্স এটা চাষ করেন, এটা হচ্ছে আপনি চাষ করলে ভালো ফলাফল পাবেন, ভালো হচ্ছে প্রোডাকশন পাবেন। কৃষক চাষ করলো, কিন্তু কোনো কারণে দেখা গেল যে খুব বেশি পরিমাণে বৃষ্টি হলো অথবা খরা হয়ে গেল। হ্যাঁ, তো তোমার ঠিক মতো কৃষক ইরিগেশন দিতে পারলো না বা তোমার হচ্ছে প্রোডাকশন ঠিক মতো আসলো না। যখন প্রোডাকশন ঠিক মতো আসলো না বা কৃষক ঠিক মতো ইরিগেশন দিছে, তারপরেও প্রয়োজনীয় মাত্রায় যে তুমি তো ইরিগেশন খেয়াল করছো বা রিকমেন্ড করছি আমরা যে নরমাল ন্যাচারাল বৃষ্টি হবে সেটার উপর সেটাও আমাদের ক্যালকুলেশনে ছিল। কিন্তু ন্যাচারাল বৃষ্টির পরিমাণ খুব কমে গেল, যার কারণে শুধু ইরিগেশনে ঠিক মতো অভাব পূরণ পাই নাই আমার ফিল্ডের। দেখা গেল কি, এই যে অবস্থার একটা পরিবর্তন ঘটলো, প্রোডাকশন ঠিক মতো পেলো না এবং প্রোডাকশন ঠিক মতো না পাওয়ার কারণে তখন দোষ হলো কার? টেকনোলজিটা ভালো না। কৃষক করবে কি? সেটা ছেড়ে দিতে পারে। তো এই বিষয়টাও খেয়াল করতে হবে আমাদের এজ এ এক্সটেনশন পার্সন, যে অবস্থার পরিবর্তনটাও আমাদের মাথায় রাখতে হবে সবসময়। আমরা চাষ করতে চাইলেও করতে পারি না। হ্যাঁ, যেমন উদাহরণ দাও তো একটা কি? যেমন আমরা কিছুক্ষণ আগে কিন্তু ২ টা উদাহরণের কথা বলেছি। একটা পর্কের কথা বলেছি, সরি, একটা পর্কের কথা বলেছি, আরেকটা বলেছি তোমার এই যে কি বলা হচ্ছে, কুমির আর হচ্ছে স্নেক ফার্মিং এটার কথা। তো এরকম করে সোশ্যাল প্রেশারের কারণে অথবা কখনো কখনো গভর্নমেন্ট থেকে তোমার হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলেছি তোমার ডিডিটি ব্যান করে দেওয়া বা কিছু কিছু এগ্রোকেমিক্যালস হচ্ছে ব্যান করে দেওয়া, যেগুলো হচ্ছে হার্মফুল ইফেক্ট রয়েছে। এরকম প্রেশারের কারণে কখনো কখনো কৃষক কোনো টেকনোলজিকে ছেড়ে দিতে বাধ্য হয়। হ্যাঁ, এটা আমাদের খেয়াল করতে হবে। এবং ফাইনালি ডিসইলিউশনমেন্ট। ডিসইলিউশন মানে হচ্ছে, এটা বাংলা হচ্ছে স্বপ্নভঙ্গ, মোহভঙ্গ। হ্যাঁ, যে কোনো কারণে কৃষক দেখা গেছে কি, তুমি একটা ভ্যারাইটি চাষ করতে বলছো, একটা টেকনোলজি বলছো, কৃষক হচ্ছে সে ভ্যারাইটি চাষ করতে যে দেখা গেলো হঠাৎ করে সে সিড পাচ্ছে না, 2 দিন ঘোরা লাগলো তাকে বেশি সিড কালেকশনের জন্য। কৃষকের মন খারাপ হতে পারে। তারপর দেখা গেল যে পরিমাণ যেই চাষ করতে যেই হচ্ছে পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, ওটার জন্য যে ইনসেক্টিসাইড প্রয়োজন, সেই ইনসেক্টিসাইড সে পাচ্ছে না। তার কিন্তু মন খারাপ হতে পারে বা সে রিস্ক ফিল করতে পারে। সে হচ্ছে অ্যাংজাইটিতে বা টেনশনে ভুগতে পারে। তারপরে দেখা গেল যে তার ইরিগেশন বেশি প্রয়োজন পড়তেছে, এটাতে সে হচ্ছে কিছুটা অ্যাংজাইটি ভোগ করতে পারে।
অথবা দেখা গেল সে সবকিছু খুব ভালো মতো করছে এবং সে ধরে নিছে গতবার স্যার যা বলছিল গতবার তো স্যারের কথা মতো শুনছিলাম, কিন্তু এইবার তো স্যারের কথা একটু বেশি ভালো করে শুনছি, আবার ইচ্ছা মতো কাজ করছি সকাল থেকে বিকাল পর্যন্ত, করোনার টাইম কোনো কাজ নাই, খালি জমিতেই কাজ করছি। সে চিন্তা করে তাহলে তো ঠিক আছে, গতবারের তুলনায় এইবার হয়তো আমি দেখা গেল যে ১.৫ গুণ বেশি প্রোডাকশন পাবো। হ্যাঁ, কিন্তু সেটা কোনো কারণে সম্ভব নাও হতে পারে। এই যে মোহভঙ্গ হতে পারে বা কোনো কারণে তার স্বপ্নটা ভেঙে যেতে পারে, এটাকে বলে ডিসইলিউশনমেন্ট। এই কারণে কৃষক চিন্তা করতে পারে, আরে আমি এত কষ্ট করলাম তাও হচ্ছে আমি প্রোডাকশন ঠিক মতো পেলাম না, না এই ভ্যারাইটি ভালো না, আমি আর এটা চাষ করবো না। এই কারণে সে ডিসকন্টিনিউ করতে পারে। তাহলে আমরা যে ৫টি কারণে ডিসএনচেন্টমেন্ট হতে পারে এবং যে ২টি কারণে ডিসকন্টিনিউয়াস হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। দেখো তাহলে এখন আমরা বুঝতে পারি কিনা একটু যে আমরা তাহলে ডিসকন্টিনিউয়াস হতে পারে ২টি কারণে। একটা হচ্ছে রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে কি বলো? কেউ একজন বলো? ডিসএনচেন্টমেন্ট। ডিসএনচেন্টমেন্টের কারণে ডিসকন্টিনিউয়াস হতে পারে। আর ডিসএনচেন্টমেন্ট হতে পারে ৫টি কারণে। কি কি? misuse না change of lack of commitment by the change agents, misuse of innovation, change of circumstances, social pressure এবং হচ্ছে তোমার disillusionment। এই যে টোটাল তোমার এই ৫টি ধাপের মধ্যে দিয়ে অর্থাৎ নলেজ থেকে দেখো কনফার্মেশন পর্যন্ত কত জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের কৃষকেরা যায় এবং এই প্রক্রিয়াটাতে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক স্টেজেই কৃষককে বা ইন্ডিভিজুয়ালকে তোমার এই কিছু কমিউনিকেশন চ্যানেল প্রভাবিত করে। প্রথম দিকে তোমার জেনারেল ইনফরমেশন পাওয়ার জন্য কৃষক সাধারণত কি ব্যবহার করে? আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন চ্যানেল পড়েছি। সাধারণত কৃষক চেষ্টা করে তখন রেডিও, টেলিভিশন, বুকলেট, লিফলেট অর্থাৎ মাস মিডিয়া এবং গ্রুপ মিডিয়া গুলোকে সে ব্যবহার করার চেষ্টা করে। হ্যাঁ, এরপরে পার্সুয়েশন স্টেজে যখন সে মানে অ্যাটিটিউড ফর্ম করবে তখন কিন্তু সে আরেকটু ভালো করে জানতে চায়, সে এই যে ৫টা ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে কনসিডার করে, তখন সে বলে আচ্ছা ঠিক আছে আমি ডিসিশন নেওয়ার আগে আমি স্যারের সাথে একটু কথা বলি। তখন কিন্তু সে কি করে ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করার চেষ্টা করে এবং সে আরেকটু বেশি ইনফরমেশন পেতে চায়, তখন সে ওই বুকলেট, লিফলেট এগুলোকেও ব্যবহার করে, সে প্রতিবেশীর সাথে কথা বলে এবং ডিসিশন স্টেজে যে সে দেখা গেল যে ডিসিশন যখন ইম্পোজ করে তখনও কিন্তু সে ওই যে বলে ইন্ডিভিজুয়াল যে অফিসিয়াল স্যারের সাথে একটু কথা বলি, পাশের জনকে জিজ্ঞেস করে এই যে আমি এটা করতেছি তুই কি করবি বা তুই কি করছিস আমি এটা করতে চাই, এইভাবে হচ্ছে পাশের জনের সাথে কথা বলে। ইমপ্লিমেন্টেশন স্টেজে যে সে যে অফিসে সাব স্টেট এগ্রিকালচার অফিসার, উপজেলা এগ্রিকালচার অফিসার অথবা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার তাদের সাথে কথা বলে এবং তার প্রতিবেশী নেইবার ফার্মার যারা আছে, একই রকম ফার্মার যারা আছে পি ফার্মার তাদের সাথে কথা বলার চেষ্টা করে, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে এবং কনফার্মেশন স্টেজে যে সে ফাইনালি তার এই যে কনফার্ম করার আগে সে প্রতিবেশীর সাথে তারপর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে সে এই সময়টা কমিউনিকেট করে। অর্থাৎ দেখো কমিউনিকেশন চ্যানেল গুলোকে যদি আমরা একটা কন্টিনিউয়াম স্কেলের মতো চিন্তা করি, এদিকে থাকে তোমার প্রথম দিকে থাকে মাস কমিউনিকেশন চ্যানেল গুলো এবং শেষের দিকে ধীরে ধীরে চলে যায় ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন চ্যানেল গুলো, তাই না? তো এটা আমাদের একটু খেয়াল করতে হবে যে কমিউনিকেশন চ্যানেল প্রত্যেকটা স্টেজেই তাকে প্রভাবিত করতে পারে। এই যে আমরা এতক্ষণ যে মডেলটা নিয়ে কথা বললাম এটাকে বলে প্যারাডিম অফ ইনোভেশন ডিসিশন প্রসেস, যেটা রজার দিয়েছেন 1996 এ। বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা কিন্তু অলমোস্ট শেষের দিকে, আমরা মূল বিষয়টা আলোচনা করে ফেলছি। দেখো আমরা এখন প্রথম থেকে আবার যদি একটু আসি, আমরা প্রথমে কি জানলাম? টেকনোলজি কি আমরা জানার চেষ্টা করলাম, তারপর আমরা জানার চেষ্টা করলাম ইনোভেশন কি, আমরা জানলাম কয় ধরনের ইনোভেশন রয়েছে, ইনোভেশনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানলাম এবং আমরা কোন জেলা ওইটা? আকিল ভাই মিউট কর। দেখছো অবস্থাটা? আচ্ছা যাই হোক, আমরা তাহলে যেখানটা ছিলাম আবার বলি, টেকনোলজি, তারপর ইনোভেশন, তারপর হচ্ছে আমাদের টাইপস অফ ইনোভেশন আমরা দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনোভেশন দেখলাম, তারপর আমরা ডিফিউশন প্রসেস দেখছি মাঝে এবং ডিফিউশন প্রসেসের এলিমেন্টস গুলোর নাম বলেছি, তারপরে আমরা আমাদের এই ইনোভেশন ডিসিশন প্রসেস সম্পর্কে জেনেছি। এখন কোনো প্রশ্ন থাকলে বলো, এতক্ষণ বললাম, এখন এই যে প্রশ্ন করার জন্য সময় দিলাম, বলো, তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে ডিফিউশন কার্ভে। স্যার ট্রায়ালেবিলিটি আর অবজারভেবিলিটিটা একটু বলতেন।
Trialability is the degree to which an innovation can be experimented with on a limited basis. স্বল্প পরিসরে, হ্যাঁ, তোমার ব্যবহার করার যে মাত্রা, ব্যবহার করতে পারার যে মাত্রা, সেটাকে বলে ট্রায়ালেবিলিটি। ট্রায়াল দিতে পারবা তুমি ক্ষুদ্র পরিসরে। ট্রায়াল আমরা কি বলি, যে ক্ষুদ্র পরিসরে শুরু করি, হ্যাঁ, পাইলটিং বা ট্রায়াল বলি, যে এই ক্ষুদ্র পরিসরে ট্রায়াল দিতে পারার যে মাত্রা, সেটাকে বলে ট্রায়ালেবিলিটি। তো তোমার এই ক্ষেত্রে হচ্ছে যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম ট্রাক্টর এবং পাওয়ার টিলারের কথা, যে ট্রাক্টর হচ্ছে একটু বড়, পাওয়ার টিলার একটু ছোট, ক্ষুদ্র পরিসরে কম টাকা দিয়ে এটা কিনে ছোট জমিতেও ব্যবহার করা যায়, সেই জন্য এটা ট্রায়ালেবিলিটি বেশি। এটা হচ্ছে ট্রায়ালেবিলিটি। আর অবজারভেবিলিটি ইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য রেজাল্টস অফ অ্যান ইনোভেশন ক্যান বি ভিজিবল টু আদার্স, যে তোমার ইনোভেশনের রেজাল্ট গুলো অন্যরা দেখতে পায়। রেজাল্ট দেখতে পাওয়ার যে মাত্রা, সেটাকে বলে অবজারভেবিলিটি। তোমার যেমন আমরা বলেছিলাম উদাহরণ হিসেবে যে ফার্টিলাইজার কৃষকরা বেশি ব্যবহার করে, কেমিক্যাল ফার্টিলাইজার, অর্গানিক ম্যানিউর বেশি ব্যবহার করতে চান না। কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তারপরও কারণ হচ্ছে কি, ফার্টিলাইজারের রেজাল্টটা খুব দ্রুত কৃষকরা দেখতে পান। আজকে দিলেন, একদিন দুই দিনের মধ্যে দেখা যায় সবগুলো ধানের ক্ষেত তোমার হচ্ছে সবুজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যেটা রেজাল্ট আমরা সাধারণত দেখতে পাই, সেটা সাধারণত আমরা বেশি গ্রহণ করতে চাই, বা সেটার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে। তো অবজারভেবিলিটি হচ্ছে তেমনি একটা ক্যারেক্টারিস্টিক্স একটা ইনোভেশনে, যেটা নির্দেশ করে তার রেজাল্টটা প্রদর্শন করার মাত্রাটা। এই, আর কোনো প্রশ্ন? গলা ব্যথা হয়ে গেছে। কটায় শুরু করছে আজকে? 10টায়। হ্যাঁ বলো, কি বলতে চাইলে বলো। স্যার ক্লাসটা কি স্যার আরো কন্টিনিউ করবেন স্যার? জি স্যার, আজকে শেষ করে দেবো, আর বেশি নাই তো, আর একটা কনসেপ্ট শুধু বাকি আছে, এই যে এটা স্যার চারটা। হ্যাঁ বলো। স্যার ডিসইলুমিনেশন এটা স্যার একটু বলে দিতেন। ডিসইলিউশনমেন্ট হচ্ছে যে তোমার সবকিছুই স্বাভাবিকভাবে হবে, এটা সাধারণত হয় না, তাই না? সবকিছু স্বাভাবিকভাবে সবসময় হয় না। দেখা গেল যে তুমি কৃষককে বললা যে ঠিক আছে আপনি BR65 চাষ করেন, সে যে দেখা গেল যে BR65 যখন চাষ করার কথা, তখন হচ্ছে সে সিড পাচ্ছে না। দেখা গেল যে তোমার যখন এটা হচ্ছে ফার্টিলাইজারের ক্রিটিক্যাল টাইম, ফার্টিলাইজেশনের, তখন দেখা গেল বাজারে সারের অভাব। যখন দেখা গেল যে এটাতে এমন কিছু পোকামাকড় ধরছে, যেটার জন্য হচ্ছে তোমার এই কি বলা হচ্ছে ইয়ে পাওয়া যাচ্ছে না, ইনসেক্টিসাইড পাওয়া যাচ্ছে না, বা ইনসেক্টিসাইডের দাম বেশি। তারপর দেখা গেল যে যখন ইরিগেশন দেওয়া প্রয়োজন, তখন ইরিগেশন দেওয়া যাচ্ছে না। তারপর দেখা গেল যে সবকিছু ঠিক হচ্ছে, সে পড়াশোনা করছে, ভালো মতো মার্কেট পাচ্ছে না। বিভিন্ন কারণে কৃষকের মোহ ভেঙে যেতে পারে, তার স্বপ্ন ভঙ্গ হতে পারে, সে যেরকম এক্সপেক্ট করছিল সেই এক্সপেকটেশন তার ঠিক মতো নাও হতে পারে। যে না হওয়াটাকেই বলা হচ্ছে ডিসইলিউশনমেন্ট। এবং এই ডিসইলিউশনমেন্ট হওয়ার কারণে কৃষক সেই টেকনোলজিটাকে কনফার্মেশন স্টেজে যে ছেড়ে দিতে পারে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমি একটা ফোন করে নিই, একটু ওয়েট করো, আমি 1 মিনিট সময় একটু ব্রেক নিই। 1-2 মিনিট।
আসি আমরা। জি স্যার স্যার। আচ্ছা দেখো, এখন আমরা এই তোমাদের ইয়ের কথা মনে আছে, স্ট্যাটিস্টিক্স তো তোমরা এখনই পড়ছো, সেদিন বললা, কালকে বললা। তাহলে এই প্রথম ছবিটা দেখো তোমরা, কি ব্যাপার এমন করতেছে কেন? এটা দেখি আমরা, হ্যাঁ এই ছবিটা একটু দেখি। স্ট্যাটিস্টিক্স তোমরা পড়ছো যে তোমার নরমালিটি মনে আছে? নরমাল কার্ভের কথা, নরমাল কার্ভ পড়ানো হচ্ছে না স্ট্যাটিস্টিক্স এ? জি স্যার। নরমাল কার্ভের শেপ কেমন? বলো। স্যার এরকম রেইনবো শেপ। রেইনবো শেপ, হায় রে, স্যার ভি শেপ। ভি শেপ। এই হলো তোমাদের অবস্থা। তুমি করবে নাকি কত? আমি তো মানে symmetrical আমি তো স্যার। মনে করছি খালি আমাদের সাবজেক্টেই বুঝি তোমাদের এই অবস্থা। এখন তো দেখি তোমাদের সবগুলো সাবজেক্টে, আমি কালকে এতবার করে বলছি স্ট্যাটিস্টিক্স কিন্তু কখনো ভাই ইয়ে করো না, অবহেলা করো না, তাহলে বিপদে পড়বে। দেখো এক্সটেনশন করতে এসেও হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স লাগতেছে। নরমাল কার্ভ বলে রেইনবো শেপ, নরমাল কার্ভ বলে হচ্ছে ভি শেপ। এই শাহনাজ কি যেন বললা নাকি? শাহনাজ নাম কি বলছিলে, বলো আবার বলো। symmetrical সিমেট্রিক্যাল, ঠিক আছে। শেপটা কি রকম? সিমেট্রিক্যাল মানে হচ্ছে তোমার এটা নেচারটা কি সেটা হচ্ছে সিমেট্রিক্যাল, কিন্তু শেপটা কি? ফাহিম বলো। এস স্যার ডি শেপ। হ্যাঁ এস ডি শেপ শেপ। স্যার। এস শেপ অর্ধেক হয়েছে, পুরোটা হয়নি, কোশ্চেনের অ্যান্সার পুরোটা হয়নি। ফাহিম বলো। স্যার ডি শেপ। বি শেপ, ডি ডি। ডি। বাবারে ভাইরে, তোমরা তো এক একজন দেখি তুমুল বেল স্ট্যাটিস্টিশিয়ান ভাই। শেপ কি শেপ? স্যার, বেল শেপড। ভেরি গুড, শি ইজ পারফেক্ট। বেল শেপ, বেল, এই যে দেখো বেলের মতো, সাইকেলের বেলের মতো, বেল শেপ। নরমাল কার্ভ হচ্ছে তোমার অলওয়েজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করলে বেল শেপ হবে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি তুমি করো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করলে এস শেপ হবে। এখন আমাদের দয়া করে জিজ্ঞেস করো না যে স্যার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি। এটা না পারলে তোমার আসলে তোমার মানে লেভেল 3 তে তুমি শুধু শুধু পড়তে আসছো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি না বোঝো, তোমার লেভেল 3 তে পড়ার মতো মানে ইয়ে হয়নি, আমি সরি টু কমেন্ট। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নরমাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে নরমাল কার্ভে হচ্ছে বেল শেপ, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার এস শেপ। ঠিক আছে? তো মাত্র গিয়ে দেখো, আমরা যদি একটা নির্দিষ্ট টেকনোলজির জন্য যে ইয়েগুলো আছেন, কি বলে এটাকে, কি বলবো, সোশ্যাল সিস্টেমের ইউনিট গুলো আছে, এদিকে সময়, এক্স অ্যাক্সিসের সময় এবং ওয়াই অ্যাক্সিসে তাদের পার্সেন্টেজ বসে যদি হচ্ছে আমরা কার্ভ আঁকি এবং সোসাইটি যদি নরমাল হয়, তাহলে আমরা এরকম একটা বেল শেপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ অথবা হচ্ছে এস শেপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ পাবো। এখন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে মিন ভ্যালু, এবং আমরা জানি যে নরমাল কার্ভের মিন ভ্যালু হচ্ছে মিড পয়েন্ট, তাই তো? মিন এদিকে হচ্ছে মিন মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই পয়েন্টটা। আর এদিকে হচ্ছে মিন, যেহেতু মিন প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এদিকে। তো মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কম্পেয়ার করে আমরা এই ডিস্ট্রিবিউশন থেকে সোসাইটির মেম্বারদেরকে 5টা ভাগে ভাগ করতে পারি একটা পার্টিকুলার টেকনোলজির জন্য। কি কি? ইনোভেটর, আর্লি অ্যাডপ্টর, আর্লি মেজরিটি, লেট মেজরিটি এবং ল্যাগার্স। এবং তাদের ডিস্ট্রিবিউশন যদি আমরা 100% ধরি, তাহলে ইনোভেটররা সাধারণত যদি নরমালি পপুলেশন যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে তাদের ডিস্ট্রিবিউশন হলো 2.5%, আর্লি অ্যাডপ্টর হচ্ছে 13.5%, আর্লি মেজরিটি হবে 34%, লেট মেজরিটি 34% এবং ল্যাগার্স হবে 16%। হ্যাঁ, তো এটা হলো গিয়ে তোমার ইয়েতে কি বলে তাদের ডিস্ট্রিবিউশন। এই যে ডিস্ট্রিবিউশনকে আমরা প্লটিং করলে যে কার্ভটা পাই, এই কার্ভটাকে বলা হয় ডিফিউশন কার্ভ। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ না, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ, আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ। এই দুটো কার্ভকে আমরা বলি হচ্ছে ডিফিউশন কার্ভ। এটাকে বোঝা গেল? আর এইদিকে দেখো তোমার আছে, এটাকে কিভাবে পাশে আনবো, ওকে, এইদিকে দেখো আরেকটা ডিফিউশন কার্ভ আছে। এটা কিন্তু একটা টেকনোলজির জন্য বলছিলাম আগের চিত্রতে। এখন দেখো আমরা তিনটা টেকনোলজিকে যদি প্লটিং করি, আমরা দেখতে পাই সময়ের প্রেক্ষিতে তোমার
এরকম এস শেপ, হ্যাঁ, এখানেও আমরা এস শেপ পাচ্ছি, দেখছি যে এই টেকনোলজিটার জন্য আমাদের সময় কম লাগে, এই টেকনোলজিটার জন্য আমাদের একটু কম্পেয়ার টু টেকনোলজি ইনোভেশন 1, ইনোভেশন 2 তে আমাদের সময় একটু বেশি লাগে এবং ইনোভেশন 3 তে আমাদের আরেকটু বেশি সময় লাগে। তো আমরা দেখলাম বিভিন্ন টেকনোলজি গুলোকে প্লটিং করলে আমরা এরকম বিভিন্ন টেকনোলজি ডিফিউশন কার্ভ পাই। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো যে এই যে শার্প পয়েন্ট যেখানটায় হচ্ছে খুব দ্রুত বাড়ছে, হ্যাঁ, তোমার ইয়ে করছো, তোমরা এরোপ্লেন যখন উড়ে খেয়াল করছো? এরোপ্লেন প্রথমে কিন্তু খুব দ্রুত স্পিডে ছুটে, ছুটে যে সাই করে একসময় সোজা উপরে উঠে যায়। এই যে যেই সময় উঠে তখন সেটাকে বলে টেক অফ। তো দেখা যায় যে সাধারণত একটা ইনোভেশন গ্রহণের ক্ষেত্রে প্রথমে কম থাকে, কম থেকে খুব দ্রুত ছুটে ছুটে একসময় সাই করে উপরে উঠে যায়। অনেক বেশি মানুষ একসাথে হচ্ছে অ্যাডপ্ট করে ফেলে। টেক অফ কি বলবো এটাকে, রিজিয়ন। এই টেক অফ রিজিয়নে তোমার হচ্ছে অনেক বেশি মানুষ একসাথে গ্রহণ করে, তারপর আবার একটা স্ট্যাটিক কন্ডিশনে, কিছুটা স্ট্যাটিক কন্ডিশন, যদি এটা স্ট্যাটিক কন্ডিশন না, কিছুটা স্ট্যাটিক কন্ডিশনে চলে যায়। দেখো কোন সময়টা সাই করে ওঠে, এই যে এই জায়গাটা দেখছো 33.5, তারপর হচ্ছে 34%, এই যে এই জায়গাটাই হচ্ছে তোমার টেক অফ, অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে টেক অফ। দেখো এই সময়টায় অনেক মানুষ খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত বেশি অ্যাডপ্ট করে ফেলে। এটাকে বলে টেক অফ পিরিয়ড বা টেক অফ টাইমের ক্ষেত্রে বলে টেক অফ টাইম, আর রিজিয়নের ক্ষেত্রে বলে টেক অফ রিজিয়ন। তো আমরা দেখতে পেলাম যে একটি কমিউনিটির বা সোশ্যাল সিস্টেমের ইউনিট গুলোকে একটি নির্দিষ্ট ইনোভেশনের জন্য যদি সময়ের প্রেক্ষিতে আমরা সেগুলোকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা বেল শেপ কার্ভ পাবো, আর যদি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি তাহলে আমরা এস শেপ কার্ভ পাবো। এই কার্ভকে বলা হয় ডিফিউশন কার্ভ। এটা একটা টেকনোলজির জন্য। আর এখানে হচ্ছে আমরা তিনটা টেকনোলজিকে কম্পেয়ার করে দেখাচ্ছি যে টেকনোলজি 2 এবং 3 টেকনোলজি 1 এর তুলনায় তোমার হচ্ছে ধীরে ধীরে ডিফিউজ হচ্ছে বা সেগুলোকে সোসাইটির মেম্বাররা ধীরে ধীরে অ্যাডপ্ট করছেন। হ্যাঁ, তো এই হলো তোমার ডিফিউশন কার্ভের কথা। এখন দেখলাম তার মানে সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা এই ক্ষেত্রে দেখলাম, তাই না? সময় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি হয় তার মানে হচ্ছে দেখো এই আমরা স্পেসিফিক একটা টেকনোলজির কথা যদি বলি, এই জায়গায় যে লোকগুলো আছেন তারা কিন্তু এই জায়গার বাকি 4টা রিজনের লোকের তুলনায় খুব দ্রুত গ্রহণ করছেন। দ্রুত গ্রহণ করা অথবা এখানকার যারা আছেন তারা কিন্তু এদিককার লোকগুলোর তুলনায় ধীরে ধীরে গ্রহণ করছেন, তাই না? তো এই যে দ্রুত গ্রহণ করা বা ধীরে ধীরে গ্রহণ করা যে মাত্রা, সেটাকে আমরা কি বলি? আমরা কিন্তু একটু আগে বলছিলাম, কি বলি সেটাকে? স্যার ইনোভেটিভনেস। ভেরি গুড, কে বললা? স্যার মেঘনা। মেঘনা, মেঘনা না? ঠিক আছে, ভেরি গুড। তোমার হচ্ছে তার মানে ইয়েতে কি বলে, আমরা এটাকে ইনোভেটিভনেস বলি। আমরা ঠিক এক্স্যাক্টলি এটাই দেখো, ইনোভেটিভনেস এর ডেফিনিশন আমরা কি বলেছি, আমরা বলেছিলাম আগে, আবার বলছি। Innovativeness is the degree to which an individual is relatively earlier or later in adopting new ideas. নতুন আইডিয়া গ্রহণের ক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়াল অন্যের তুলনায় কত দ্রুত গ্রহণ করে অথবা কত ধীরে ধীরে গ্রহণ করে, এটার মাত্রাটাকে বলে ইনোভেটিভনেস। তার মানে ইনোভেটরদের ইনোভেটিভনেস বাকিদের তুলনায় বেশি। আবার আর্লি অ্যাডাপ্টারের ইনোভেটিভনেস এই আর্লি মেজরিটি, লেট মেজরিটি, ল্যাগার্ডের তুলনায় বেশি, কিন্তু ইনোভেটরের তুলনায় কম। ঠিক আছে? তো এই হচ্ছে ডিফিউশন কার্ভ এবং বিভিন্ন ইয়ের কি বলা হচ্ছে বিভিন্ন ইনোভেশনের ডিফিউশন কার্ভ। এখন আমরা দেখলাম যে মিন, এটা হচ্ছে মিন -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এটা হচ্ছে 0 পয়েন্ট। আর এদিকে হলো এটা মিন +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এখানে হচ্ছে তোমার সময়, শেষ সময় আর কি, এন্ড অফ টাইম। এটার উপর ভিত্তি করে, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে রজার্স নরমালি ডিস্ট্রিবিউটেড পপুলেশনকে বা নরমালি ডিস্ট্রিবিউটেড সোশ্যাল সিস্টেমের মেম্বারদেরকে 5টি ভাগে ভাগ করেছেন। সেই 5টি ভাগ কি? ইনোভেটর, আর্লি অ্যাডপ্টার, আর্লি মেজরিটি, লেট মেজরিটি এবং ল্যাগার্স। এবং তারা একটা কি বলা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ইয়ে ক্ষেত্রে কি বলে সোশ্যাল সিস্টেমে তাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে 2.5%, 13.5%, 34 এন্ড 16% রেসপেক্টিভলি। হ্যাঁ, প্রতিটা গ্রুপে এইরকম পার্সেন্টেজ অনুযায়ী তারা ডিস্ট্রিবিউটেড হবে, এবং তাদের মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিছু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এবং হচ্ছে তোমার ইয়ে রয়েছে কি বলে তাদের নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। যেমন আমরা যদি এখান থেকে দেখি, দেখো ইনোভেটররা এই ডিভিশন কার্ভে যদি দেখি আমরা, ইনোভেটররা কিন্তু সবার আগে একটা ইনোভেশনকে গ্রহণ করেন, এবং তাদের আমরা এর আগে বলেছি যে তাদের কমিউনিকেশন বিহেভিয়ার হচ্ছে সাধারণত জেলা সাথে অথবা উপজেলা অফিসারদের সাথে অথবা হচ্ছে হেডকোয়ার্টারের সাথে এরকম, এবং তারা হচ্ছে একটু ধনী বা সম্পদশালী, এবং তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক হাই। তাদের রিস্ক টেকিং, যেহেতু তারা ধনী, তাদের রিস্ক টেকিং ক্যাপাসিটি অনেক বেশি। ইন কন্ট্রাস্ট টু ইনোভেটর, আর্লি অ্যাডপ্টারদের আবার হচ্ছে তোমার একটু কম ধনী,
এবং আরেকটা জিনিস, ইনোভেটররা কিন্তু সাধারণত সোসাইটিতে লিডারশিপ লিড করেন না, তারা লিডার তৈরি করেন। হ্যাঁ, আর্লি অ্যাডাপ্টারদের কি, এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এদেরও হচ্ছে তোমার সোশ্যাল স্ট্যাটাস একটু হাই, তোমার এডুকেশনাল একটু না, সোশ্যাল স্ট্যাটাস হাই, এডুকেশনাল স্ট্যান্ডার্ড হাই, এবং এরা হচ্ছে সোসাইটিতে লিডার তৈরি করেন বা ইনারা সোসাইটি লিডিং দেন, এবং এদেরও রিস্ক টেকিং ক্যাপাসিটি হাই। হ্যাঁ, আর কন্ট্রাস্ট টু আগের দুটা, আর্লি মেজরিটি এদের হলো গিয়ে তোমার, এরা সোসাইটির ম্যাক্সিমাম পোর্শন যারা হচ্ছে ইনোভেশনকে খুব দ্রুত গ্রহণ করে, এবং এরা সাধারণত সোসাইটির লিডার হিসেবে বা এদেরকে বাকিরা ফলো করে, এবং ইনাদের হচ্ছে সোশ্যাল স্ট্যান্ডার্ড মধ্যম মানের এবং রিস্ক টেকিং ক্যাপাসিটিও মধ্যম মানের, এবং এরা সোসাইটির মেজর পার্ট। এদেরকে আবার ফলো করে আর্লি মেজরিটি, ইনাদেরকে আবার ফলো করে হচ্ছে লেট মেজরিটিরা। আর লেগার্ড হচ্ছে যারা একেবারেই নড়তে চায় না, যাদেরকে প্রেসার দেওয়া লাগে, সবাই গ্রহণ করলো, গ্রহণ করার পরে তারপর লেগার্ডরা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হয় বা তাদেরকে প্রেসার দিতে হয় এবং তারপর তারা গ্রহণ করে। এদের সাধারণত এডুকেশনাল এবং সোশ্যাল স্ট্যাটাস একটু লো থাকে, এদের রিস্ক টেকিং ক্যাপাসিটি খুবই লো থাকে, যার কারণে তারা হচ্ছে ভয় পায় নতুন ইনোভেশন গ্রহণের ক্ষেত্রে। তো এই হলো ওভারঅল তোমার তাদের ক্যারেক্টারিস্টিক্স এর কথা বললাম। এখানে এই কথা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আছে, এখানে মানে এই জাস্ট এই কথাগুলো কি এখানে ডিটেইলস ডিসকাশনে দেওয়া আছে, এবং তাদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে বুঝে যাবা। আমি অলরেডি এগুলো আলোচনা করে ফেলছি। তো আমরা তখন বলছিলাম যে একটা জায়গায় যে আমরা আবার ব্যাক করব, এলিমেন্টস অফ ডিফিউশন প্রসেস। আমরা বলেছিলাম ডিফিউশনের চারটা এলিমেন্ট, ইনোভেশন, কমিউনিকেশন চ্যানেল, টাইম এবং সোশ্যাল সিস্টেম। দেখো এখন দেখো ইনোভেশন, আমরা দেখলাম ইনোভেশনের পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স ডিফিউশন প্রক্রিয়াটাকে কিভাবে প্রভাবিত করে। রিলেটিভ অ্যাডভান্টেজ যদি বেশি হয় তাড়াতাড়ি গ্রহণ করবে কৃষক, বেশি পরিমাণে গ্রহণ করবে, কমপ্লেক্সিটি যদি কম হয় তাহলে তাড়াতাড়ি গ্রহণ করবে, বেশি গ্রহণ করবে, এই বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে ইনোভেশনের সাথে সংগতিপূর্ণ। আর কমিউনিকেশন চ্যানেলের ক্ষেত্রে দেখো যে আমরা বললাম যে বিভিন্ন ধরনের কৃষকরা বা বিভিন্ন ধরনের ইউনিট, সোশ্যাল সিস্টেমের ইউনিটরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন বিহেভিয়ার তাদের। কেউ হয়তো দেখা গেল যে উপজেলা পরিষদ বা জেলার উপজেলা কৃষি অফিস অথবা জেলার কৃষি অফিসের সাথে সরাসরি যোগাযোগ করে, আবার কেউ হয়তো দেখা যায় শুধুমাত্র নেইবার কৃষকের সাথে বা পড়শি প্রতিবেশী যে কৃষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন। এইভাবে বিভিন্ন রকমের কমিউনিকেশন চ্যানেল গুলো ইউজ হয়। কখনো কখনো তোমার হচ্ছে মাস কমিউনিকেশন চ্যানেল গুলো ইউজ হয়, কখনো কখনো গ্রুপ গুলো ইউজ হয়, আবার কখনো কখনো ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন চ্যানেল গুলো ব্যবহার হয়। সময়ের প্রেক্ষিতে আমরা দেখলাম ইনোভেটিভনেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। কেউ কেউ তাড়াতাড়ি গ্রহণ করে, কেউ কেউ হচ্ছে ধীরে ধীরে গ্রহণ করে। আর সোশ্যাল সিস্টেমে যদি হোমোফাইলাস সোশ্যাল সিস্টেম হয়, সোসাইটি যদি একই রকম হয়, হেটারোফিলাস যদি না হয়, তাহলে দেখা যায় যে সোসাইটির সব মেম্বারদের মন মানসিকতা যদি একই রকম হয়, তাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড, সোশ্যাল কালচারাল নর্মস, বিলিভস, তারপর হচ্ছে কাস্টমস গুলো যদি একই রকম হয়, তাহলে দেখা যায় যে তারা একই রকম খুব দ্রুত বা একই রকম হচ্ছে ডিসিশন তারা নেয়। আর যদি হেটারোফিলাস হয় তাহলে তাদের মধ্যে হচ্ছে ডিসিশনটা মধ্যে ডাইভার্সিটি দেখা যায়। এই হলো ডিফিউশন প্রসেসের চারটা এলিমেন্টের ডিসকাশন, যে ডিসকাশনটা এখানে ডিটেইলস আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা আছে। তো আমরা যদি পুরো চ্যাপ্টারটাকে আরেকবার হচ্ছে রিক্যাপ করি, আরেকবার যদি আমরা হচ্ছে সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাই আমরা প্রথমে দেখলাম টেকনোলজি কি, এবং টেকনোলজির দুটা আসপেক্ট দেখলাম, হার্ডওয়্যার এবং সফটওয়্যার আসপেক্ট। আমরা ইনোভেশন দেখলাম যে নতুন আইডিয়া, প্র্যাকটিস অথবা অবজেক্ট। তারপরে আমরা দেখলাম ডিফিউশন, ডিফিউশনকে আমরা বললাম এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে ইনোভেশন কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে সময়ের প্রেক্ষিতে সোশ্যাল সিস্টেমের ইউনিট গুলোর কাছে বা মেম্বার গুলোর কাছে পৌঁছে যায়। আমরা তিন ধরনের ইনোভেশন দেখলাম, ইনক্রিমেন্টাল ইনোভেশন, প্রিভেন্টিভ ইনোভেশন এবং ট্যাবু ইনোভেশন। আমরা দেখলাম তোমার হচ্ছে চার ধরনের চারটি ডিফিউশন প্রসেসের চারটি এলিমেন্ট সম্পর্কে, ইনোভেশন, কমিউনিকেশন চ্যানেল, টাইম এবং সোশ্যাল সিস্টেম। এরপর আমরা দেখলাম ক্যারেক্টারিস্টিক্স অফ ইনোভেশন, একটা ইনোভেশনের পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স, রিলেটিভ অ্যাডভান্টেজ, কম্পারেবিলিটি এবং অবজারভেবিলিটি। এরপর আমরা ইনোভেশন ডিসিশন প্রসেসের ডিটেইলস, রজার যে মডেলটা বা প্যারাডিমটা দিয়েছেন, প্যারাডিম অফ ইনোভেশন ডিসিশন প্রসেস, সেই প্যারাডিমটা আলোচনা করলাম। আরেকটা জিনিস খেয়াল করো, কখনো কখনো পরীক্ষায় এমন আসে যে রাইট ডাউন দ্য ডিসিশন ট্রি, ডিসিশন ট্রি যদি বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে তখন এই জায়গাটা থেকে, এই যে ডিসিশন থেকে এই পর্যন্ত কনফার্মেশন পর্যন্ত, এবং এখানে ডিসকন্টিনিউয়াস থেকে দুটো আসবে, রিপ্লেসমেন্ট, ডিসএনচেন্টমেন্ট এবং ডিসএনচেন্টমেন্টের পাঁচটা কারণ, এই অংশটুকু। অর্থাৎ প্রথম দুটো স্টেজ বাদ দিয়ে বাকি তিনটা স্টেজকে সহজে মডেলটা, এটাকে তখন বলা হয় ডিসিশন ট্রি। অনেক সময় এই ডিসিশন ট্রি জানতে লিখতে বলা হয় পরীক্ষা, তখন তাহলে এই অংশটা দিতে হবে। ঠিক আছে, কারণ কনফার্মেশনও হচ্ছে তোমার, কনফার্মেশনও দিতে হবে এই কারণে, কারণ কনফার্মেশন হচ্ছে রিভার্স ডিসিশন স্টেজ। হ্যাঁ,
ডিসিশনটা রিভাইজ হয়। তো আমরা রজার্সে ইনোভেশন ডিসিশন যে প্যারাডিম রয়েছে সেই প্যারাডিম সম্পর্কে জানলাম। ফার্স্ট স্টেজে আমরা ডিটেইলস জানলাম। এরপর আমরা ডিফিউশন কার্ভ সম্পর্কে জানলাম এবং ডিফিউশন কার্ভ অনুযায়ী আমাদের হচ্ছে যে অ্যাডাপ্টার ক্যাটাগরিজ অর্থাৎ হচ্ছে আমাদের যে যারা ইনোভেশনকে গ্রহণ করবেন অ্যাডপ্টর যারা আছে তাদেরকে 5টি ভাগে ভাগ করা যায় সেই 5টি ভাগ সম্পর্কে আমরা জানলাম এবং তাদের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা করলাম। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আলোচনা ইনোভেশন ডিসিশন প্রসেস এন্ড ট্রান্সফার অফ টেকনোলজি। এই চ্যাপ্টার বেসিক্যালি একটা না দুইটা চ্যাপ্টার তোমাদের পড়ানো হয়ে গেল। ইনোভেশন ডিসিশন প্রসেস এবং অ্যাডাপ্টর ক্যাটাগরিজ দুটেই আসলে একটা চ্যাপ্টারের অংশ দুটো ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা আমাদের আলোচনা হয়ে গেল। এখন কারোর কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন বলতে পারো বা কোনো আলোচনা থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমার দিক থেকে আমার ডিসকাশন শেষ। কি গৌতম আসো? জি স্যার। কোনো আলোচনা আছে? না স্যার। আমার সাথে আবার যোগাযোগ করবা ডেটা অ্যানালাইসিস যখন করবা তখন। তার মানে 302 এর 4 নাম্বার স্টাডি যখন শুরু করবা তখন প্রথমে হচ্ছে ডেটা কালেকশন মেথড নিয়ে আলোচনা হবে, তারপর ইনস্ট্রুমেন্টস অফ ডেটা কালেকশন মেথড, তারপরে কি ইন্টারভিউ মেথড। এই তিনটা নিয়ে তারপরে হ্যাঁ বলো। থিওরি তো শেষ না স্যার? থিওরি আমার অংশ শেষ। আচ্ছা স্যার। আমার এ পার্টের প্রথম দুটো চ্যাপ্টার শেষ। হ্যাঁ, ডিফিউশন প্রসেস আর অ্যাডাপ্টর ক্যাটাগরিজ। ভাই দয়া করে আজকে পড়াইলাম একটু কষ্ট করে, আপনারা একটু পড়েন। খালি ক্লাস করার জন্য, ক্লাস তো করো কিনা আল্লাহ তাআলা জানে, খালি মানে কোন রকমে শেষ করার জন্য তোমরা পাগল হয়ে আছো। আমি শেষ করে দিচ্ছি, তোমরা শেষ করার জন্য পাগল হয়ে আছো, আমি শেষ করে দিচ্ছি। এখন হলো গিয়ে যদি না পড়ো পরে কিন্তু বিপদে পড়বো। আমি কিন্তু বারবার বলতেছি, আমি লেকচার নোটটা এই এখনই দিয়ে দিচ্ছি। স্যার পিডিএফটা তো জিমেইলে দিয়ে দিবেন তাই না? জি এখনই দিয়ে দিচ্ছি। দরকার হলে আপনারা আজকে থেকেই এটা একটু রেগুলার পড়েন, যদি না পড়েন সুন্দর সুন্দর জিরো পাবেন। আমি কিন্তু ওই যে বিঘত দিয়ে মাইপা নাম্বার দেই না, পেজ নাম্বার গুনে কিন্তু আমি নাম্বার দেই না। বিশেষ করে আমার কাছে যে খাতা আসবে আমি কিন্তু হচ্ছে এই চ্যাপ্টার তো খুব ভালো করে আমি একেবারে, এটা তো আমি বললাম যে আমাকে তুমি মিউট করো, মিউট করো। আমাকে তুমি যেটাই এই চ্যাপ্টার থেকে ইয়ে করো, আমার কিন্তু ওই খাতা দেখার সময় ওটা আমার মাথায় থাকে। সুতরাং হচ্ছে এই চ্যাপ্টারে উল্টাপাল্টা করা যাবে না এবং পরীক্ষার আগের দিন যদি পড়তে চাও বসো তাহলে সুন্দর করে ইনোভেশন ডিসিশন প্রসেস কম্পোজ। অঙ্কুরকে দেবো তাই না? এ কি যেন নাম ছিল? এ বলো অঙ্কুর কি ছিল? স্যার রয় অঙ্কুর ছিল। আর ও ওয়াই এ রয় অঙ্কুর। ডিফিউশন প্রসেস বলি আমরা, অথবা ইনোভেশন ডিসিশন প্রসেস বলি, অথবা আমরা কখনো কখনো এটাকে তোমার ইয়ে বলি, কি বলে, টেকনোলজি ট্রান্সফার বলি। পাঠিয়ে দিচ্ছি অঙ্কুর। শেয়ার বন্ধ করি। এখন বলো